সবাইকে শুভেচ্ছা। হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডক্টর শাহিন মাহমুদ। আজকে আমি আমাদের ডিএইচএমএস কোর্সের দ্বিতীয় বর্ষের অর্গানন অফ মেডিসিনে আমাদের অ্যাফোরিজমগুলো নিয়ে ধারাবাহিক আলোচনাটি করছিলাম। সেই অনুসারে আজকে আমি ব্যক্তির সংবেদনশীলতার ভিন্নতা ও লক্ষণ উৎপাদন বা ভ্যারিং ইন প্রডিউসিং সিমটমস ইন ভেরিয়াস আইডিওসিনক্রাসিস, এই ব্যাপারটিতে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। ডক্টর হানিম্যান 116 থেকে 119 নম্বর অ্যাফোরিজমে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন আমরা জানি। তো আজকে আমরা 116 এবং 17 এতে যে বিষয়গুলো আলোচনা হয়েছে ডক্টর হানিম্যান আলোচনা করেছেন বা তুলে ধরেছেন অর্গানন অফ মেডিসিনে, সেই বিষয়গুলো আজকে আমি তুলে ধরতে যাচ্ছি, আলোচনা করতে যাচ্ছি। মূলত 116 নম্বর অ্যাফোরিজমে ডক্টর হানিম্যান যে বিষয়টি তুলে ধরছেন তা হচ্ছে সংবেদনশীল প্রভারগণ একই প্রকারের লক্ষণযুক্ত সকল রোগাক্রান্ত মানুষকে আরোগ্য করার উপযোগী ঔষধ তৈরির ওষুধ শক্তির বহিঃপ্রকাশ ঘটায় বা আইডিওসিনক্রেটিক প্রুভার্স রিভিল এ মেডিসিনস পাওয়ার টু কিওর অল সিক পিপল উইথ সিমিলার সিমটমস। এবং অ্যাফোরিজমটিতে ডক্টর হানিম্যান বলছেন, in proving some symptoms are brought to pass more frequently and others more rarely. That is, some symptoms appear in many healthy bodies while others appear in only a very few. ডক্টর হানিম্যান বলছেন, প্রুভিংয়ে কিছু কিছু লক্ষণ বারবার প্রকাশিত হয় এবং অন্য কিছু বিরলভাবে প্রকাশিত হয়। একটা প্রুভিংয়ে কিছু লক্ষণ বারবার দেখা দিচ্ছে, অধিকাংশ রোগীতে দেখা দিচ্ছে, কিন্তু কিছু কিছু লক্ষণ অল্প কিছু মানুষের মধ্যে দেখা দিচ্ছে। হানিম্যান যা বলছেন, কিছু লক্ষণ বহু সুস্থ শরীরে দেখতে পাওয়া যায়, যেখানে অন্য কিছু লক্ষণ খুবই কম সংখ্যক জনের মধ্যে দেখতে পাওয়া যায়। এটা বলছেন ডক্টর হানিম্যান 116 নম্বর অ্যাফোরিজমে। এখানে কথা সুস্পষ্ট, জটিলতার কিছুই নেই, কারণ এখানে ডক্টর হানিম্যান জাস্ট উল্লেখ করলেন যে একটি প্রুভিংয়ে কি পাওয়া যায়। আপনারা জানেন ডক্টর হানিম্যান নিজের শরীরে প্রুভিং করেছেন ওষুধ, এবং তিনি এই ব্যাপারটি প্রচলন করেন সুস্থ শরীরে ওষুধের প্রুভিংয়ের ব্যাপারটি, এবং নিজের শরীরে কিন্তু তিনিই প্রথম করেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মানে যাদের দেওয়া সম্ভব তাদের মধ্যেও বা তাদের স্টুডেন্টদের মধ্যেও অনেকের মধ্যেই তিনি ওষুধকে প্রুভিং করেন সুস্থ শরীরে। কাজেই তার অভিজ্ঞতা এই ক্ষেত্রে বলতে পারি আমরা চূড়ান্ত অভিজ্ঞতা, তার পর্যবেক্ষণ আমাদের কতটুকু গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে বলার অপেক্ষা রাখে না। তো কাজেই আমরা এটা শুধু মনে রাখবো আপাতত, কিছু লক্ষণ বারবার দেখা দেবে, কিছু লক্ষণ খুব কম রোগীতে দেখা দেবে, কিছু লক্ষণ বহু সুস্থ শরীরে দেখতে পাওয়া যাবে, কিছু সংখ্যক লক্ষণ খুব কম মানুষের মধ্যে দেখা যেতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ হোমিওপ্যাথির অনেকগুলো প্রশ্নের উত্তর এই বৈশিষ্ট্যটি থেকে আমরা পাই। সাপোজ কনস্টিটিউশনের ধারণা, আমরা ক্যালকেরিয়া কার্ভের একটা কনস্টিটিউশনের কথা বলি, মোটা সোটা, থলথলে মাংসপেশি, শীতকাতর, ঘামের খুব প্রবণতা, মানসিকভাবে কিছুটা ভীতু প্রকৃতির। এই যে আমরা বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরি, আসলে কোনো ওষুধ খাওয়ার পর কি মানুষ মোটা হয়ে গিয়েছিল কোনো সময়? যে একটি ওষুধ প্রুভিং করার সময় সে থলথলে, তার খুব ভালো শরীর, খুব সুন্দর শরীর, অ্যাথলেটিক বডি, পেশিগুলো সব শক্ত, কিন্তু ওষুধ খাওয়ানোতে তার শরীর মোটা হয়ে গেল, ওই পর্যায়ে প্রুভিং কি করা হয়েছে? হয়নি। আসলে যা দেখতে পাওয়া যেত যে এই কিছু সংখ্যক ওষুধ, যেমন ক্যালকেরিয়া কার্ভ, এই ধরনের রোগী যারা মোটা থলথলে মাংসপেশি, যাদের ঘামের প্রবণতাটি অনেক বেশি, মাথা ঘামে, এই ধরনের রোগীদের মধ্যে এই ক্যালকেরিয়া কার্ভটা খুব ভালো মতো প্রুভিং হতো, তার লক্ষণগুলো খুব সুস্পষ্টভাবে প্রকাশিত হতো। কিন্তু অন্য ধরনের ওই অ্যাথলেটিক বডিযুক্ত শরীরে ক্যালকেরিয়া কার্ভের খুব ভালো লক্ষণ পাওয়া যেত না, হয়তো প্রুভিং হতো, অল্প কিছু লক্ষণ পাওয়া যেত। তো কাজেই এই বৈশিষ্ট্যটি, এই আইডিওসিনক্রাসির বৈশিষ্ট্য, এই যে কিছু সংখ্যক মানুষের মধ্যে লক্ষণ বারবার দেখা দিতে পারে, কিছু সংখ্যকের মধ্যে শুধু বিরলভাবে দেখা দিতে পারে, কিছু কিছু লক্ষণ মানুষের মধ্যে বারবার দেখা দিতে পারে, কিছু কিছু লক্ষণ খুবই কম দেখা দিতে পারে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে প্রাথমিকভাবে। এরপর 117 নম্বর অ্যাফোরিজমে ডক্টর হানিম্যান বলছেন যে পরের এই শ্রেণীটি হচ্ছে তথাকথিত সংবেদনশীল ব্যক্তি, অর্থাৎ যাদের মধ্যে এই যে বেশি সংখ্যক লক্ষণ দেখা দিচ্ছে তারা হচ্ছেন এই তথাকথিত সংবেদনশীল ব্যক্তি, তারা হচ্ছে ইডিওসিনক্রেটিক পিপল। এগুলো সেই কেস যেখানে একটি নির্দিষ্ট স্বতন্ত্র শারীরিক কনস্টিটিউশন অনন্য সমস্ত দিকে সুস্থ থাকা সত্ত্বেও কোনো বিশেষ বস্তুর সংস্পর্শে কম বেশি রোগজনিত অবস্থায় পতিত হওয়ার প্রবণতা থাকে। ব্যক্তিটি সব দিকে সুস্থ, কিন্তু একটা নির্দিষ্ট বস্তুর সংস্পর্শে আসলেই তার সমস্যায় পতিত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা কিন্তু অ্যালার্জি বলে এই বিষয়টিকে আমরা বহিঃপ্রকাশ করি। অ্যালার্জির এর একটি ধরন, এর একটি রকম ফের,
যে কোনো কোনো খাবারে কোনো কোনো বস্তুতে আমাদের অ্যালার্জি হয়, এটাই ইডিওসিনক্রাসির একটি রকম ফের। আমার এক কলিগ ছিলেন, সমস্ত কিছু তিনি গ্রহণ করতে পারেন, কিন্তু ডাটা শাক খেলেই তার অ্যালার্জি দেখা দিত। তিনি ওই বিশেষ বিষয়টির প্রতি রোগপ্রবণ ছিলেন, তার মধ্যে লক্ষণের বহিঃপ্রকাশ ঘটত। তার কাছে ওই ডাটা শাকটি ছিল ঔষধি কাজ করতো তার শরীরে গিয়ে। যাই হোক, ডাক্তার হানিম্যান বলছেন যে এই নির্দিষ্ট স্বতন্ত্র শারীরিক কনস্টিটিউশন, বডিলি কনস্টিটিউশন অন্য সমস্ত দিকে সুস্থ, কিন্তু একটা নির্দিষ্ট বিশেষ বস্তুর সংস্পর্শে এলে কম বেশি রোগাবস্থায় পতিত হবার প্রবণতা দেখা দেয়, যে বিষয়টি বহু মানুষে আদৌ কোনো প্রভাব বা পরিবর্তন সাধন করে না। এই ডাটা শাকটি খেলে অন্য মানুষের কিছু হচ্ছে না। যে আমাদের হোমিওপ্যাথদের মধ্যেও একটা শ্রেণী একদম গণহারে মাছ খাওয়া যাবে না, গোশত খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না, সব গণহারে বলে দিতে থাকেন। দুধ খাওয়া যাবে না, অনেক অনেক নাম, একটা বড় তালিকা তিনি প্রকাশ করে দেন, এগুলো খাওয়া যাবে না। কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এর প্রত্যেকটা বিষয়ই ঔষধি গুণ ধারণ করে না। আমি এমনও মানুষ দেখেছি, মশারির ডাল খেলে তার শরীরে অ্যালার্জি দেখা দেয়, ইলিশ মাছ খেলে কিচ্ছু হয় না, বেগুন খেলে কিচ্ছু হয় না, গরুর গোশত খেলে কিচ্ছু হয় না। সেই ক্ষেত্রে তাকে আপনি এই ডালের মতো নির্দোষ খাবারটিকেই তো নিষেধ করতে হবে। এটা একটু আপনি কম খাবেন যদি আপনি কষ্টে কম পড়তে চান, বা ওষুধ চলার সময় আপনার শরীরে যেন খুব বেশি অ্যান্টিডোটিং ক্রিয়া না হতে পারে, আলোড়িত না হতে পারে, এই কারণে আপনি এই বিষয়টি একটু কম খাবেন। তাকে অন্য খাবারগুলো নিষেধ করার কতটুকু যৌক্তিকতা থাকে তা কিন্তু প্রশ্নযোগ্য। এ ব্যাপারে আমি অন্য একটি ভিডিওতে আরও বিস্তারিত আলাপ করব। তো এখানে শুধুমাত্র আপনাদের সামান্য এই কথার ভিত্তিতে যা আসে সেটুকুই বললাম। এখানে ডক্টর হানিম্যান 117 নম্বর অ্যাফোরিজমে একটি ফুটনোট যোগ করেছেন। আমরা এটা মনে রাখবো যে এই ক্ষেত্রটিতে ডক্টর হানিম্যান একটি অ্যাফোরিজমের কথা বলেছেন। তো এরপরে যে কথাটি বলছেন, আমরা যে এই অভিব্যক্তিটি দেখি অনেক সময় এটাকে বাহ্যিক বলেই মনে হয়, কিন্তু মূলত একটা বস্তু যদি কারোর মধ্যে পরিবর্তন আনয়ন করে, অর্থাৎ সাপোজ আমার যদি কোনো কিছুতে অ্যালার্জি থাকে, কোনো কিছুতে ওভার সেন্সিটিভিটি থাকে, কোনো কিছুর প্রতি যদি আমি ইডিওসিনক্রেটিক হয়ে থাকি, সংবেদনশীল হয়ে থাকি, তবে যে বিষয়টিতে আমি সংবেদনশীল তার দুইটি গুণাবলী থাকতে হবে। ডক্টর হানিম্যান এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথার উল্লেখ করছেন। প্রথম হচ্ছে দ্য ডুয়েলিং পাওয়ার অফ দ্য ইমপিঞ্জিং সাবস্ট্যান্স, অর্থাৎ এই যে প্রত্যাঘাত সৃষ্টি করছে আমার মধ্যে, এক ধরনের ঔষধি কাজ সৃষ্টি করছে, ঔষধি লক্ষণ প্রকাশ করছে, এই প্রত্যাঘাতকারী বস্তুটির সহজাত ক্ষমতা, এটা করার একটা সহজাত ক্ষমতা থাকতে হবে তার মধ্যে, যেটাকে আমি বললাম একটু আগে ঔষধি গুণ। এই গুণটি তার থাকতে হবে। অলমোস্ট প্রত্যেকটা বিষয়েরই যতই নির্দোষ হোক না কেন তার ঔষধি গুণ থাকতে পারে, যেহেতু বস্তুর মধ্যে গুণাবলী আছে, উপাদানের মধ্যে কিছু না কিছু গুণাবলী আছে, প্রত্যেকটি মৌলিক পদার্থের কিছু না কিছু গুণাবলী আছে, তার ভিত্তিতে তৈরি হওয়া যৌগিক পদার্থগুলোর প্রত্যেকেরই কিছু না কিছু গুণাবলী তো অবশ্যই আছে, বৈশিষ্ট্য অবশ্যই আছে, এবং তার অপব্যবহার অবশ্যই আমাদের মধ্যে কোনো একটা নির্দিষ্ট প্যাটার্নেই তার বহিঃপ্রকাশটি ঘটাবে। তার অপব্যবহারজনিত বহিঃপ্রকাশ বলুন, বা টক্সিকোলজিক্যাল বা বিষাক্ততাজনিত বহিঃপ্রকাশ বলুন, যে কোনো কথাই আমরা বলি না কেন, তার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়েই কিন্তু ঘটাবে। যেখানে সেই বস্তুটির প্রতি যদি আমাদের সংবেদনশীলতা থাকে, তবে তা খুব দ্রুত, খুব সহজে, খুব অল্প পরিমাণ বস্তুর সংস্পর্শে গেলেই তা সুস্পষ্ট হবে। কিন্তু তার মধ্যে থাকা সহজাত ক্ষমতাটা কিন্তু থাকতে হবে, যা প্রত্যেকটি বস্তুর মধ্যে আছে, দ্য ইনডুয়েলিং পাওয়ার, তার মধ্যবর্তী, তার অন্তর্নিহিত ক্ষমতা, তার অন্তরস্থ বৈশিষ্ট্য বলতে পারি আমরা। 2 নাম্বারটি হচ্ছে এই প্রত্যাঘাতকারী বস্তুর দ্বারা জৈব সত্তাকে প্রাণময় বা জীবন্ত রাখা আত্মার মতো শক্তির আলোড়িত হবার সামর্থ্য। আত্মার মতো শক্তি, এটাকে স্পিরিট লাইক ডাইনামিস বলেছেন। আমরা জানি এটা ভাইটাল ফোর্স ডক্টর হানিম্যানের মতে। এখানে ইংরেজিটা হচ্ছে দ্য অ্যাবিলিটি অফ দ্য স্পিরিট লাইক ডাইনামিস দ্যাট এনলাইভেন্স দ্য অর্গানিজম টু বি অ্যারোজড বাই দ্য ইমপিঞ্জিং সাবস্ট্যান্সেস। তো এই প্রত্যাঘাতকারী বস্তুর সেই ক্ষমতাটা রাখতে হবে যে আমাদের জীবনী শক্তিকে আলোড়িত করার ক্ষমতা রাখবে। তার ক্ষমতা আছে, কিন্তু তা এতটাই ভোতার ক্ষমতা, এতটাই ব্লান্ট ক্ষমতা, এতটাই মৃদু ক্ষমতা যে তা আমাদের জীবনী শক্তির পর্যায় পর্যন্ত কিচ্ছু করতে পারে না। সেই ক্ষেত্রে সেই বস্তু আমার মধ্যে কোনো লক্ষণকে প্রকাশ করতে পারবে না, কারণ আমাদের সমস্ত লক্ষণ প্রকাশ হতে গেলে জীবনী শক্তিকে আলোড়িত হতে হয়। তাকে অ্যালার্ম, লক্ষণ হচ্ছে মানুষের শরীরের অ্যালার্মিং সিস্টেম। আগে চোর ঢুকে সেই অ্যালার্মের এরিয়াতে তার ছায়াই হোক, তার মোশনই হোক, তার স্পর্শই হোক, যে কোনো একটা কিছু দিতে হবে, করতে হবে, তারপর অ্যালার্মটি অ্যাক্টিভ হবে। চোর আসলো, আশেপাশে ঘুরে চলে গেল,
কিংবা শুধু মাথাটা ঢুকিয়ে একটু দেখলো যে বাড়িটা কীরকম, তাহলে কিন্তু অ্যালার্ম নাও বাজতে পারে। কিন্তু যদি সেই সীমার মধ্যে এসে প্রবেশ করে তখন অ্যালার্ম সিস্টেমটি জীবন্ত হবে, সচেতন হবে। বুদ্ধিমান মানুষ খুব ভালো অ্যালার্ম সিস্টেম সুন্দর জায়গায় গুছিয়ে রাখেন। ঠিক এরকমই যে বস্তুটির সম্মুখীন আমরা হব তা আমাদের জীবনী শক্তির এই অ্যালার্ম সিস্টেমকে অ্যাক্টিভ করার মতো ক্ষমতা তার থাকতে হবে। কাজেই তথাকথিত অতি সংবেদনশীল ব্যক্তিগুলো এই অতি সংবেদনশীলতা যুক্ত বিশিষ্ট অসুস্থতাগুলোর জন্য কেবল স্বতন্ত্র শারীরিক কনস্টিটিউশনকে দায়ী করা যায় না। ডাক্তার হানিম্যানের কথা মোতাবেক এখানে খুব গভীরভাবে বুঝতে পারার মতো কথা আছে। ডাক্তার হানিম্যান কিন্তু অস্বীকার করছেন না শারীরিক কনস্টিটিউশনের যে দায়ী নয় তা কিন্তু তিনি অস্বীকার করছেন না। তিনি বলছেন যে এই অসুস্থতাগুলোর জন্য কেবল স্বতন্ত্র শারীরিক কনস্টিটিউশনকে দায়ী করা যায় না, অর্থাৎ আমরা ফ্যাক্টর হিসাবে আমরা নিতে পারি মানুষের এই শারীরিক কনস্টিটিউশনকে। তার সাথে তিনি কি বলছেন, বরঞ্চ অবশ্যই একই সময়ে এই সব উপলক্ষ স্বরূপ বিষয় থেকেও তারা উদ্ভূত, অর্থাৎ এই যে সহজাত ক্ষমতাযুক্ত বস্তু তার এই ক্ষমতাকে আমাদের বিবেচনায় নিতে হবে। এই উপলক্ষ এক্সাইটিং এই সাবস্ট্যান্সগুলো থেকে তারা উদ্ভূত, যার মাঝে সমস্ত মানব শরীরে একই প্রকার প্রভাব সৃষ্টি করার ক্ষমতা নিশ্চিতভাবেই নিহিত থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তার হানিম্যান কি বলছেন, এই বস্তুগুলোতে সমগ্র মানব শরীর, যে কোনো মানব শরীরে একই প্রকারের প্রভাব সৃষ্টি করার ক্ষমতা নিশ্চিতভাবেই থাকে। কেবল সুস্থ শারীরিক কনস্টিটিউশন যুক্ত ব্যক্তিদের মধ্যে থেকে অল্প কয়েকজন এইসব বস্তুগুলোর দ্বারা এরকমভাবে বিশিষ্ট রোগজনিত অবস্থায় পতিত হবার ঝোঁক থাকে। যে এই সুস্থ কনস্টিটিউশন কিন্তু তাদের মধ্যে অল্প কয়েকজনের মধ্যে এগুলোর মাধ্যমে রোগ সঞ্চার হয়, লক্ষণের সঞ্চার ঘটে এবং তাদের সেই রোগে আক্রান্ত হবার একটা ঝোঁক থাকে। কিন্তু ডাক্তার হানিম্যান কিন্তু উল্লেখ করছেন যে বস্তুর মধ্যে সেই ক্ষমতা আছে, সেই এক্সাইটিং করার ক্ষমতাটি আছে, রোগকে সৃষ্টি করার ক্ষমতাটি আছে। আমি আমার কোভিড-19 হোমিওপ্যাথিক আরোগ্য পদ্ধতি বইটিতে জীবাণু সংক্রান্ত সম্বন্ধে একটি ধারণা দিয়েছি যে জীবাণুর ভূমিকা হোমিওপ্যাথিতে কতটুকু। অনেকেই সবকিছুই মনে করেন, এটাকেই মায়াজম মনে করেন, অনেকে আবার একে সম্পূর্ণরূপে অস্বীকার করেন। কিন্তু ব্যাপারটি এরকম নয়। ডক্টর হানিম্যানের এই কথাগুলোর মধ্যেই এই ব্যাপারটি নিহিত রয়েছে, জীবাণুর ভূমিকাটি আসলে কতটুকু। এটা হচ্ছে এক্সাইটিং কজ। এর নিজস্ব অন্যান্য বহু কিছুর মতো, বহু মৌলিক এবং যৌগিক পদার্থের মতো এরও সুনির্দিষ্ট লক্ষণ প্রকাশের ক্ষমতা আছে এবং আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আমরা এর প্রতি আইডিওসিনক্রিয়াটিক হতে পারি, সংবেদনশীল হতে পারি, নাও হতে পারি। এই বিষয়টি আমি খুব বিস্তৃতভাবে বইটিতে আলোচনা করেছি। ডাক্তার হানিম্যান বলছেন যে সুস্থ শারীরিক কনস্টিটিউশন ব্যক্তিদের মধ্যে অল্প কয়েকজন এই বস্তুগুলোর দ্বারা এরকম বিশিষ্ট রোগজনিত অবস্থায় পতিত হবার যোগ থাকে। এই শক্তিগুলো যে সত্যিকারের প্রতিটি শরীরে প্রভাব ফেলতে পারে তা এই ঘটনা থেকে দৃষ্ট হয় যে লক্ষণগুলোর দ্বারা আপাত দৃষ্টিতে কেবল তথাকথিত সংবেদনশীল ব্যক্তিতে উৎপন্ন করতে সক্ষম সেরকম রোগ লক্ষণযুক্ত সকল অসুস্থ ব্যক্তিকে তা হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে সেবা প্রদান করতে পারে। অর্থাৎ সেই অল্প কয়েকজন ব্যক্তির শরীরে দেখা দেওয়া সেই পরিচ্ছন্ন লক্ষণগুলো যদি অন্য কোনো মানুষের শরীরে থাকে, দেখতে পাওয়া যায়, তাকে এই ওষুধগুলো দিয়ে আরোগ্য করতে পারা সম্ভব। ডাক্তার হানিম্যান এই কথাটি বলছেন। এর ফলাফল স্বরূপ কি হচ্ছে, আমরা বুঝতে পারছি যে আসলে এই গুণাবলীটি ওই বস্তুটির নিজস্ব গুণাবলী এবং প্রতিটি শরীরকেই সে প্রভাব ফেলতে পারে সেই সক্ষমতাযুক্ত, শুধু তার মধ্যে অল্প কয়েকটি কনস্টিটিউশন এটির প্রতি একটু বেশি প্রবণ। অর্থাৎ আরেকভাবে বললে ক্যালকেরিয়া কার্ভ, যদি ক্যালকেরিয়া কার্ভের লক্ষণ থাকে যে কোনো মানুষকেই তার সেই রোগ, সেই উপসর্গ থেকে আরোগ্য করতে পারবে। কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে কিছু কিছু ব্যক্তি ক্যালকেরিয়া কার্ভের কনস্টিটিউশন যুক্ত, তাদের ক্ষেত্রে এর প্রুভিং অনেক ভালো হবে, এর ওষুধের কার্যকারিতাও নিঃসন্দেহে বেশি হবে ওই সংবেদনশীলতার জন্য, এবং অনেক সময় প্রুভিং হতে পারে ওভার সেন্সিটিভিটির জন্য, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু এই উভয় পক্ষ, যারা ক্যালকেরিয়ার কনস্টিটিউশন যুক্ত তারা এবং যারা শারীরিক কনস্টিটিউশন যুক্ত নয়, উভয়ের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ কাজ করতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আমাদের বহু সিদ্ধান্ত উলটপালট হয়ে থাকে শুধুমাত্র ডাক্তার হানিম্যানের কথাগুলোকে খুব গভীরভাবে বুঝতে না পেরে। অনেকেই মনে করেন যে একদম শারীরিক কনস্টিটিউশন না মিললে কোনো ওষুধ কাজ করবে না, বডিলি কনস্টিটিউশনকে নিখুঁতভাবে মিলতে হবে। ডাক্তার হানিম্যান এই অ্যাফোরিজমে তা অস্বীকার করছেন।
তিনি বলছেন না, ওষুধ সমস্ত রোগীতেই কাজ করতে পারে যদি লক্ষণ সাদৃশ্য থাকে, যদি গ্রুপ অফ সিমটমস, টোটালিটি অফ সিমটমসের মিল থাকে। সেই ক্ষেত্রে বডিলি কনস্টিটিউশন হচ্ছে সেকেন্ডারি ব্যাপার, কিংবা তার উপরের ব্যাপার, অথবা হায়ারার্কির আরও উচ্চ স্তরের ব্যাপার, যে ব্যাপারটি নিয়ে আমি আমার হোমিওপ্যাথিক ব্যবস্থাপত্রের প্রকার ও প্রকরণ সেই বইটিতে আমি এই ডিফারেন্সগুলোকে তুলে ধরব। এখানে ডক্টর হানিম্যান আরেকটি ফুটনোট যুক্ত করেছেন এই অ্যাফোরিজমের 117 নম্বর অ্যাফোরিজমের। তো আমি দুটো ফুটনোটই আপনাদের উল্লেখ করছি। প্রথমটি হচ্ছে অতি সংবেদনশীল ব্যক্তি বা ইডিওসিনক্র্যাটিক পিপল। সেখানে ডক্টর হানিম্যান বলছেন, এ ফিউ পারসন ক্যান ফেইন্ট ফ্রম দ্য স্মেল অফ রোজেস অর গেট ইনটু ভেরিয়াস আদার মরবিড অকেশনালি ডেঞ্জারাস স্টেটস ফ্রম পারটেকিং of mussels, crab or barbel roe by touching the foliage of some kinds of সুমাছ এটসেট্রা। কিছু কিছু ব্যক্তি গোলাপ ফুলের গন্ধেও অজ্ঞান হয়ে পড়ে, অথবা ঝিনুক, কাঁকড়া, বারবেল রো মাছ খাওয়ার দরুন বা সুমাছ ধরনের উদ্ভিদের পাতার স্পর্শ থেকে অন্য বিভিন্ন প্রকার অসুস্থতাতে পতিত হতে পারে। যে অ্যালার্জির কথাটি আমি কিছুক্ষণ আগে বলেছি, ডক্টর হানিম্যান সেটা এখানে উদাহরণ দিয়ে বলে দিলেন যে অ্যালার্জি সংবেদনশীলতা, এটা আমার নিজের বানানো কিছু নয়, আমার ধারণা করা কিছু নয়, ডক্টর হানিম্যান এখানে উল্লেখ করলেন, যেগুলো সবই সংবেদনশীলতার বৈশিষ্ট্য। এটা হচ্ছে 117 নাম্বার অ্যাফোরিজমের প্রথম ফুটনোটটিতে ডক্টর হানিম্যান এই কথাগুলো বললেন, উল্লেখ করলেন। এবং দ্বিতীয় ফুটনোটে ডক্টর হানিম্যান রোজ ওয়াটার ফর ফেইন্টিং, মূর্ছার ক্ষেত্রে গোলাপ জল, মানে অজ্ঞান হয়ে যাওয়ার ক্ষেত্রে গোলাপ জলের ব্যবহার সম্বন্ধে কিছু কথা তিনি বলেছেন। এই ব্যাপারগুলোর উদাহরণ দিতে গিয়ে, অর্থাৎ এই অ্যাফোরিজমের শেষে, ইন দিস ওয়ে প্রিন্সেস মারিয়া পরফাইরোজেনেটা হেল্পড হার ব্রাদার ইম্পেরর অ্যালেক্সিয়াস who suffered from fainting by sprinkling him with rose water. In the presence of his auntie Eudoxia, also Horstius considers rose vinegar to be helpful in cases of faintings. এখানে ডক্টর হানিম্যান কিছু অতীতের উদাহরণ তুলে ধরলেন এই ব্যাপারগুলোতে কিভাবে ওষুধ হিসেবে ব্যবহার হতে পারে। এই পন্থায় মিসেস মারিয়া পরফাইরোজেনিটা তার ভাই সম্রাট অ্যালেক্সিয়াসকে তার আন্টি অ্যাডোক্সিয়ার উপস্থিতিতে গোলাপ জল ছিটিয়ে আরোগ্য করেন, যে ব্যক্তিটি আসলে অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতায় ভুগছিল। তাছাড়া হর্স্টিয়াস মূর্ছার কেসে বা এই যে অজ্ঞান হয়ে যাওয়ার মতো কেসগুলোতে গোলাপ ভেজানো ভিনেগার সহযোগিতা করতে পারে বলে বিবেচনা করেন। ডক্টর হানিম্যান এখানে এই প্রবণতাগুলো ব্যাপারে উল্লেখ করলেন। গোলাপের গন্ধে অনেকেই অজ্ঞান হয়ে যান, তাদের ক্ষেত্রে এটা ওষুধ হিসাবে কাজ করতে পারে, সেই ব্যাপারটি তুলে ধরার জন্য ডক্টর হানিম্যান এই ব্যাপারটি উত্থাপন করলেন। এই হচ্ছে পুরো ব্যাপারটি। আসলে এই অ্যাফোরিজমগুলোতে গভীরভাবে লুকায়িত অনেক সিদ্ধান্ত রয়েছে। আমরা যদি গভীরভাবে পড়াশোনা করি তাহলে এই বিষয়গুলো দেখতে পারবো, আমাদের ধারণার স্বচ্ছতা সৃষ্টি হবে, ক্রমান্বয়ে আমরা সমস্ত কিছু বুঝতে পারবো, কনফিউশন দূর হবে। আসলে এই অ্যালার্জি, কনস্টিটিউশন, জীবাণু, এই পুরো ব্যাপারটি বোঝার জন্য কিভাবে ওষুধ কাজ করে, এই অ্যাফোরিজম দুটো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হবে। তো আশা করি বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়েছে এবং আগামীতে আবার কোনো ভিডিও নিয়ে আরও অ্যাফোরিজমগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবার বাসনা রেখে আজকের মতো এখন বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভবিষ্যতে আবার দেখা হবে এই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ।